এভাবে তো আর পারা যায় না। এ নিশ্চয়ই সেই জলপ্রেতের কাজ। সে প্রতিশোধ নিচ্ছে, আমাদের পাপের শাস্তি দিচ্ছে। বিলের ভেতরে মনে হয় ওই অমঙ্গলজনক শক্তিটা আবার জেগে উঠেছে। মোড়ল মশাই, পুলিশ তো কিছুই করতে পারলো না। তারা আমাদের খালি জেরা করে চলে গেল। তারা তো আর বোঝে না যে এটা কোনো মানুষের কাজ নয়। আমার কাকা তো কোনোদিনও বিলের দিকে ফিরেও তাকাতো না, তবে কেন এমন হলো? আমি তো আগেই বলেছি, এ সেই জলপ্রেতেরই রোষ। আমাদের দাদাদের আমলে এরকম একবার হয়েছিল। কত পুজো অর্চনা, কত বলিদান, তারপর শান্তি ফিরে এসেছিল। ওই বিলের শান্তি এমনি এমনি ফেরে না। ওই বিল জীবিত, সে তার মান সম্মান চায়। কৃষ্ণপুর গ্রাম আপাতদৃষ্টিতে শান্ত সবুজ, তবে তার প্রাণকেন্দ্রে চেপে বসে আছে এক অশুভ কালো জলরাশি, কালো বিল। এই বিলের খ্যাতি শুভ কারণে নয়, দিনের বেলায়ও এর কালো জলের দিকে তাকালে বুক কেঁপে ওঠে, আর রাত নামলে তার রূপ নেয় এক জীবন্ত বিভীষিকায়। গুজব আছে এর অতলে নাকি জলপ্রেত বা অতৃপ্ত আত্মাদের বাস। এতদিন সে সবই ছিল শুধু অলীক কল্পনা, গ্রামের বৃদ্ধদের মুখে শোনা ভুতুড়ে উপকথা। কিন্তু এখন সেই কল্পনা আর উপকথা এক বীভৎস বাস্তবতার রূপ নিয়েছে। গ্রামের প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছে আতঙ্ক। এমনই একদিন গ্রামের উপর যখন সন্ধ্যা নামছিল, তখন আকাশ ভেঙেও নেমেছিল এক অজোর ধারায় বৃষ্টি। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরুগুরু শব্দে কালো বিলের পাড় যেন আরও ভৌতিক লাগছিল। কার্তিক নামের এক যুবক সারাদিন মাছ ধরে ক্লান্ত, বৃষ্টির ছাট থেকে বাঁচতে দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে ফিরছিল। তার হাতে মাছের পুঁটুলি। বিলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার মনে হলো কেউ যেন তার ঠিক পাশ দিয়ে পেছন থেকে দ্রুত হেঁটে গেল। কার্তিক থমকে দাঁড়ালো, তার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। কে গেল? এই নির্জন বিলের ধারে, এই অন্ধকারে, এই বৃষ্টিতে কে আসবে? সে দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু না, কেউ নেই। শুধু বিলের জল আর বৃষ্টির একটানা শব্দ। একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবারও যেই না সামনে ঘুরল, অমনি তার চোখ বিস্ফারিত। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ শীর্ণ কালো ছায়ামূর্তি। বজ্রের শব্দে চারপাশ কেঁপে উঠল। ছায়ামূর্তির হাতে চকচক করছে এক বিশাল কাটারি। কে কে আপনি? কি চান? আমাকে ছেড়ে দিন। ছায়াটি ধীরে ধীরে কার্তিকের দিকে পা বাড়ালো। কার্তিক আরো পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সাথে সেটে গেছে। কালো বিলের জল রক্ত চায়, তার ঋণ কেউ শোধ করতে পারে না। আজ তুই সেই রক্তের প্রথম সাক্ষী। যা। পরের দিন সকালে কালো বিলের ধারে মানুষের জটলা। কার্তিকের মা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। গ্রামের কয়েকজন জল থেকে কার্তিকের গলা কাটা বিভৎস লাশটা টেনে তুলেছে। এটা ছিল প্রথম ঘটনা, কিন্তু এখানেই শেষ নয়। এরপর থেকে একে একে হারাধন মাঝি, পঞ্চুর বাবা
আর এই কার্তিক মিলে মোট 3 জন। গ্রামের উপর দিয়ে যেন এক কালো মেঘ ঘনিয়ে এসেছিল। প্রতিটি খুনি হয়েছে বৃষ্টির রাতে, যখন বিলের জল আরো ভয়ঙ্কর হয়ে উঠত। সবারই একই পরিণতি, নিখোঁজ, আর তারপরে কালো বিলে গলা কাটা লাশ। গ্রামের মানুষ ভয়ে কাঠ। এখন রাতের বেলায় বৃষ্টির শব্দ যেন তাদের কানে কোনো অশুভ কিছুর ফিসফিসানির মতো শোনাতো। নেন, একে একে মোট 3 জন। এইভাবে হাতের উপরে হাত রেখে কি আর বসে থাকা যায়? কলকাতা থেকে লোক আনিয়েও তো কোনো লাভ হলো না। তারা তো সব হেসেই উড়িয়ে দিল, বলল সিরিয়াল কিলার। আরে বাবা, এই গন্ডগ্রামে সিরিয়াল কিলার আসবে কোত্থেকে? মোড়ল মশাই, আমার এক দূর সম্পর্কের মামা থাকেন তারাপীঠের কাছে। তিনি এক তান্ত্রিকের কথা বলছিলেন, নাম পঞ্চানন ভট্টাচার্য। লোকে অঘোর বাবা বলে ডাকে। ভীষণ জাগ্রত লোক। একবার চেষ্টা করে দেখলে হয় না? মানুষের সাধ্যের বাইরে যখন কিছু চলে যায়, তখন তো দৈব শক্তিরই শরণ নিতে হয়। যা ভালো বোঝো করো, শুধু এই বিপদ থেকে উদ্ধার পেলে হয়। দিন কয়েক পরের কথা। কৃষ্ণপুর গ্রামে এসে নামলেন পঞ্চানন ভট্টাচার্য, ওরফে অঘোর বাবা। ঋজু দেহ, চোখ তীক্ষ্ণ অথচ শান্ত দৃষ্টি, পরনে গেরুয়া, গলায় রুদ্রাক্ষের মালা। বয়স 60-এর কাছাকাছি, কিন্তু দেখে বোঝার উপায় নেই। কিছুক্ষণ পর অঘোর বাবা বিলের সামনে এসে দাঁড়ালেন। অঘোর বাবা বিলের জলের দিকে তাকিয়ে, পাশে নিবারণ হালদার ও শ্যামল। এই সেই কালো বিল? আগে হ্যাঁ বাবা, এরই অতলে সব। জলের রংটাও কেমন যেন থমথমে, সাধারণ বিলের মতো নয়। আচ্ছা, যে 3 জন মারা গেছে তাদের ব্যাপারে বিস্তারিত শুনতে চাই। কখন কিভাবে নিখোঁজ হলো, লাশ কখন পাওয়া গেল সব। আর এই জলপ্রেতের গল্পটা কবে থেকে বেশি ছড়ালো? এই অশুভ শক্তির উত্থান কবে থেকে? নিবারণ হালদার আর শ্যামল একে একে সব ঘটনা খুলে বললেন। মৃতদের নাম, নিখোঁজ হওয়ার সময়, লাশ পাওয়ার স্থান, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে শুনলেন অঘোর বাবা। তার ভাবলেশহীন মুখ দেখে বোঝার উপায় নেই তিনি কি ভাবছেন। তিনি শুধু মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করছিলেন যা অন্যদের মাথাতেই আসেনি। এরপর 3 দিন কেটে গেল। গ্রামের একটি ঘরে অঘোর বাবার থাকার ব্যবস্থা করা হয়েছে। অঘোর বাবা গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরলেন, মৃতদের বাড়ি গেলেন, বিলের চারপাশে গভীর রাত পর্যন্ত একাকী ঘুরে বেড়ালেন। গ্রামের লোকেরা দেখল এখনো পর্যন্ত তিনি বিশেষ কিছুই বললেন না। গ্রামের লোকেদের অধৈর্য বাড়ছিল। এরপর গ্রামের চণ্ডী মণ্ডপে একদিন অঘোর বাবা গ্রামবাসীর মুখোমুখি হলেন। বাবা, কিছু কিনারা করতে পারলেন নাকি আমাদের এই অভিশাপ নিয়েই বাঁচতে হবে? এই জলপ্রেত কি শান্ত হবে না? অভিশাপ তো বটেই, তবে সব অভিশাপ পাথর হয়ে বসে থাকে না। কিছু অভিশাপের শিকড় থাকে মানুষের মনে, মানুষের কর্মে। আপনার কথার মানে ঠিক আমি বুঝলাম না বাবা। এই গ্রামে এমন কেউ আছেন যিনি একটু অন্যরকম? গ্রামবাসীরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। একজন বৃদ্ধ, তিনি কিছু বলতে গিয়েও থেমে যান। তারপরেই সে একটু গলা খাকড়িয়ে বলেন, আছে একজন, ওই দীনবন্ধু সান্যাল, আমাদের গ্রামেরই ছেলে। এককালে কলকাতায় ভালো চাকরি করতেন। স্ত্রী মারা যাওয়ার পর চাকরি ছেড়ে গ্রামেই এসে উঠেছেন। ওই বিলের ধারেই তার পৈতৃক ভিটে, একাই থাকেন।
কারো সাথে মেশেন না, দিন রাত কি সব লেখেন আর মনে মনে বিড়বিড় করেন। মাঝে মাঝে লোকে দেখেছে তাকে বিলের ধারে চুপচাপ বসে থাকতে। সে একটু ছিটগ্রস্ত, গোছের, সারাক্ষণ আক্ষেপ করেন। তার লেখা নাকি কেউ বুঝলো না, ছাপলো না। বলেন এই মূর্খের দল তার লেখার কদর কি বুঝবে? তার কাছে একবার যাওয়া দরকার। এই তিনজনের সাথে তার কোনো সম্পর্ক ছিল কিনা সেটাও জানতে হবে। কিছুক্ষণ পর তারা যথাস্থানে উপস্থিত হলেন। দীনবন্ধু সান্যালের বাড়ি। বিলের ধারে গাছপালায় প্রায় ঢাকা। অঘোর বাবা নিবারণ হালদার ও শ্যামল দরজায় কড়া নাড়ছেন। ভেতর থেকে কোনো সাড়া নেই, শুধু বিড়বিড় করার মতো স্পষ্ট শব্দ আসছে। অনেক ডাকাডাকির পর দরজা খুললেন একজন বৃদ্ধ। ইনিই দীনবন্ধু সান্যাল। কে? কি চাই? আমার কাছে কিছু পাবে না তোমরা। সব ফুরিয়ে গেছে। আমার লেখার কেউ কদর দিল না, সব অকৃতজ্ঞ। সে সব জানে। আমরা আপনার সাথে কয়েকটা কথা বলতে এসেছি সান্যাল মশাই। আমরা আপনার লেখার কদর বুঝি। তুমি তো এখানকার নও। ভেতরে এসো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। আমার আবার লেখার সময় হয়ে এলো। তিনারা ঘরের ভেতরে প্রবেশ করলেন। চারিদিকে বইপত্র আর কাগজের স্তূপ। একটা টেবিলে কালি আর কলম আর একটা মোটা খাতা। ঘরের আবহাওয়া ভারী। মনে হয় যেন বাতাসের কণায় অদৃশ্য কোনো সত্তার উপস্থিতি আছে। আপনি কি গল্প লেখেন সান্যাল মশাই? হ্যাঁ, আমি লিখি কালো বিলের গল্প। এই বিলের আত্মা আমার সাথে কথা বলে। সে সব বলে দেয়, আমি শুধু লিখে রাখি। আমার সেরা লেখা এটা, জলরাক্ষসীর প্রতিশোধ। কিন্তু কোনো প্রকাশক ছাপল না। বলল নাকি এসব গাঁজাখুরি, অবাস্তব। ওরা বোঝে না এই বিল জীবন্ত। এর কান্না আছে, এর হাসিও আছে, এর প্রতিশোধও আছে। মূর্খের দল, আমার প্রতিভাকে ওরা স্বীকারই করল না। আপনার সেই লেখাটা কি আমরা একটু দেখতে পারি? কেন? তোমরাও হাসবে? বিশ্বাস করবে না? আমার মাধব, হ্যাঁ আমার মাধব থাকলে ঠিক এর দাম দিত। সে বুঝতো আমার লেখার কতখানি ক্ষমতা। সে আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করত। মাধব কে? ছিল একজন, আমাকে খুব মানত। আমার সব লেখা মন দিয়ে শুনত। বলতো, গুরুদেব, আপনার এই লেখা একদিন ইতিহাস তৈরি করবে। কিন্তু সেও চলে গেল। সবাই চলে যায়। আচ্ছা দেখো। দীনবন্ধু সান্যাল একটা ধুলো মাখা হলদে হয়ে যাওয়া বই বের করে দিলেন অঘোর বাবার হাতে। বেশ মোটা সোটা। অঘোর বাবা পাতা উল্টোতে শুরু করলেন। বইয়ের পাতায় পাতায় কিছু রহস্যময় প্রতীক, অদ্ভুত সংকেত আঁকা। অঘোর বাবা বইয়ের পাতায় চোখ বোলাচ্ছেন। গল্পের নাম জলরাক্ষসীর প্রতিশোধ। এক অভিশপ্ত বিল আর তার অতৃপ্ত এক আত্মাকে নিয়ে গল্প। সেই আত্মা একে একে গ্রামের লোভী মানুষদের শেষ করে দিচ্ছে। অঘোর বাবার মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি এই গল্পকেই তার কার্যসিদ্ধির নির্দেশিকা বানিয়েছে। সান্যাল মশাই, এই গল্প আপনি কবে থেকে লিখছেন? সে তো অনেক দিন ধরেই লিখছি, তবে এখনো শেষ করে উঠতে পারিনি। আত্মাটা আর সব কথা বলেনি, মাঝপথেই থেমে গেছে। তবে যা লিখেছি তা সত্যি, একদিন সবাই বুঝবে। ঠিক আছে সান্যাল বাবু, এখন আমরা আসি।
আবার কখনো আসবো আরো নতুন কিছু গল্প পড়তে। এখন উঠি। তাই ভালো, তাই ভালো। আমার আবার লেখা দেরি হয়ে যাচ্ছে। এসো এসো। এরপর তিনারা দীনবন্ধু সান্যালের বাড়ি থেকে বের হয়ে সোজা নিবারণ হালদারের বাড়ির দাওয়ায় গিয়ে বসলেন। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আচ্ছা নিবারণবাবু, সান্যাল মশাই যে মাধবের কথা বললেন, সেই মাধবের সম্পর্কে আপনি কিছু জানেন? হ্যাঁ, মাধব বছর 20-22 ছেলে, অনাথ। দীনবন্ধুই ওকে আশ্রয় দিয়েছিল। সে তার বাজারঘাট করে দিত, লেখালেখিতে সাহায্যও করত। দীনবন্ধুর অন্ধ ভক্ত ছিল সে। তার গুরুদেব যা বলতেন সে তাই বিশ্বাস করত। উনি যখন আক্ষেপ করতেন যে কেউ ওর লেখা চাপাচ্ছে না, মাধবও তখন খুব কষ্ট পেত। বলতো, গুরুদেব একদিন আপনার লেখা সবাই পড়বে দেখবেন। কিন্তু মাস 6 আগে হঠাৎ করেই সে গ্রাম ছেড়ে চলে যায়। কেউ জানে না কোথায় গেছে। ও আচ্ছা। বাবা, একটা গল্পের মধ্যে কি এমন আছে? আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। ধৈর্য ধরো শ্যামল, সব জট একবারে খোলে না। এই গল্পে 3টে খুনের কথা লেখা আছে। যেভাবে যে ক্রমে খুনগুলো হওয়ার কথা গল্পে লেখা, ঠিক একইভাবে বাস্তবেও খুনগুলো হয়েছে। কিন্তু একটা বিষয়। কি বিষয় বাবা? গল্পে 4র্থ খুনের কথাও আছে, এবং সেটা আজ রাতেই হওয়ার কথা। শিকার হবে গ্রামের সবচেয়ে ধনী মহাজন। আর গল্পে এটাও লেখা ছিল, তিনি নাকি গ্রামেরই এক লেখকের লেখা ছাপাতে গিয়ে একবার রাজি হয়েও পরে নাকি অপমান করে ফিরিয়ে দিয়েছিল। বলেন কি? এই গ্রামে সবচেয়ে ধনী মহাজন তো কেশব সাহা। সেই তো একবার ওই দীনবন্ধুর ওই গল্প ছাপাবে বলে তাকে অনেক আশা দিয়েছিল। তারপর কি সব বলে নাকি গল্প ফেরতও দিয়ে দিয়েছিল। তার মানে আজ রাতে সেই আত্মা কেশবকে? হ্যাঁ, যদি আমার অনুমান সত্যি হয়, তবে আজ রাতেই সেই অশুভ শক্তি আবার আঘাত হানবে, এবং সে ওই গল্পই অনুসরণ করছে। কারণ ওই গল্পটি তার কোনো উদ্দেশ্য পূরণের মাধ্যম। কিন্তু কে সেই অশুভ শক্তি, আর তার উদ্দেশ্যই বা কি? এই অশুভ শক্তি মানবীয় দুর্বলতার সুযোগ নিচ্ছে শ্যামল। তার উদ্দেশ্য শুধুমাত্র প্রতিশোধ নয়, আরও কিছু আছে। ওই গল্পটি আর এই খুনগুলো, সব কিছুর পেছনে একটা গভীর সংযোগ আছে। শ্যামল, আজ রাতেই কয়েকজন সাহসী যুবক নিয়ে আমরা কেশব সাহার বাড়ির আশেপাশে লুকিয়ে থাকব। আমি নিজেও যাব সেখানে। কিছু পুরনো হিসেব মেলানো বাকি আছে। যা হবে তা আজ রাতেই হবে। সেই মতোই কাজ হলো। রাতের অন্ধকার গাঢ় হতেই অঘোর বাবা শ্যামল ও গ্রামের বেছে নেওয়া কয়েকজন সাহসী যুবক নিঃশব্দে কেশব সাহার বাড়ির চারপাশে আত্মগোপন করল। চারিদিক শুধু ঝিঝি পোকার ডাক। আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। হঠাৎ ঘটল সেই অদ্ভুত ঘটনা। কেশব সাহার ঘরের দরজাটা সামান্য শব্দ করে খুলে গেল। কেশব সাহা বাইরে বেরিয়ে এলেন। তার হাঁটা চলা স্বাভাবিক নয়। চোখ দুটো যেন ঘোরগ্রস্ত, শূন্যে নিবদ্ধ। তিনি ধীর যান্ত্রিক পায়ে সোজা কালো বিলের দিকে হাঁটতে শুরু করলেন। অঘোর বাবার ইশারায় সবাই নিঃশব্দে তার পিছু নিল। কেশব সাহা কোনো দিকে না তাকিয়ে, কোনো বাধাকে গ্রাহ্য না করে সোজা কালো বিলের সেই নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ালেন, যেই জায়গাটিতে আগের লাশগুলো পাওয়া গিয়েছিল। বাকিরা আশেপাশের ঝোপঝাড়ে লুকিয়ে রইল।
ঠিক তখনই প্রকট হলো সেই দীর্ঘ শীর্ণ কালো ছায়ামূর্তি। তার হাতে ঝিকঝিকিয়ে উঠল সেই বিশাল কাটারি। মূর্তিটা কেশব সাহার দিকে এগিয়ে গেল। কেশব নির্জীবের মতো দাঁড়িয়ে রইলেন। তার মুখে কোনো ভাবান্তর নেই। ছায়ামূর্তিটি যেই তার হাতের কাটারিটা উপরে তুলেছে, ঠিক সেই মুহূর্তে আকাশে এক তীব্র বিজলি চমকে উঠল। মাধব, এবার থামো। অনেক হয়েছে তোমার হত্যালীলা, কিন্তু আর নয়। সেই কণ্ঠস্বর শুনে ছায়ামূর্তিটি থমকে গেল। সে ধীরে ধীরে অঘোর বাবার দিকে ঘুরল। তার বীভৎস ক্ষয়ে যাওয়া মুখ দেখে গ্রামবাসীরা ভয়ে আঁতকে উঠল। নিবারণ হালদার অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে রইলেন। মাধব, তুই? তোর এমন অবস্থা কি করে হলো? আর তুই এসব কি করছিস? হ্যাঁ, আমি আমার গুরুদেবের প্রতি অত্যাচারের প্রতিশোধ নিচ্ছি। এই গ্রামের কেউ তার প্রতিভার দাম দেয়নি, শুধু অপমান করেছে। ওই 3 জন যারা বিলের জলে মরেছে, তারা ছিল এই কেশব পালেরই পোষা কুকুর। ওরাই আমার গুরুকে সবচেয়ে বেশি অপমান করত। আমি ওদের শেষ করে দিয়েছি। এখন এই কেশবের পালা। প্রতিশোধে কোনো শান্তি নেই মাধব। তোমার এই অবস্থা কেন হলো, আমাদের খুলে বলো। আমি কি দোষ করেছিলাম? আমি আমার গুরুদেবকে নিয়েই বেশ ছিলাম, কিন্তু এই গ্রামের কেউ তাকে সম্মান দিত না। এমনই একদিন আমি বাজার থেকে ফিরছি, আকাশ ভেঙে তখন প্রবল ঝড় বৃষ্টি নেমেছে। ঠিক তখনই আরে দেখ, দীনবন্ধুর চেলা। কিরে, আজ তোর গুরুদেব কি নতুন গাঁজাখড়ি লিখেছে রে? হ্যাঁ রে, সেই ব্রহ্মদৈত্য এবার কটা মুড়ো খেয়েছে শুনি। বুড়োর লেখা আর তার ভক্তের বুদ্ধি। এইসব কি বলছো তোমরা? আমার গুরুদেবকে অপমান করার সাহস তোমাদের কি করে হয়? তোমাদের মতো মূর্খ অশিক্ষিত লোকেরা আমার গুরুর প্রতিভার কদর বুঝবে না। তোমাদের চামড়া তুলে দেব আমি। কি বললি রে ছোট লোক? চামড়া তুলে দিবি? তোর সাহস কত বড় হয়েছে রে! তোর ওই পাগল গুরুও আজ তোকে বাঁচাতে আসবে না, দেখ। তারপরে তারা 3 জনে মিলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমি প্রতিবাদ করার চেষ্টা করি, কিন্তু সংখ্যাধিক্যের কাছে হার মেনে যাই। তারা আমাকে লাথি মেরে মারধর করে। তাদের সেই আঘাত আমি সেই দিন সহ্য করতে পারিনি। বৃষ্টির মধ্যেই আমি সেইখানেই মারা যাই। এই চল এখান থেকে সরি, কেউ দেখার আগে লাশটা জঙ্গলের দিকে ফেলে দি, চল। ওরা আমার মৃতদেহটা ওই শ্মশানের ধারের জঙ্গলে ফেলে দিয়ে আসে। শেয়াল কুকুরে আমার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আর ওরা এসে গ্রামে রটিয়ে দেয় আমি নাকি গ্রাম ছেড়ে চলে গেছি। মাধবের কথা শুনতে শুনতে গ্রামবাসীদের চোখে জল ভরে এলো। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলেন দীনবন্ধু সান্যাল। তিনি সম্ভবত শরগোল শুনেই এদিকে এসেছেন। মাধবকে দেখে তিনি স্থির হয়ে গেলেন। মাধব, তবে এইসব ঘটনার পেছনে তুই আছিস? হ্যাঁ গুরুদেব, আমি আপনার গল্পকে সত্যি প্রমাণ করছি। এই অকৃতজ্ঞ পৃথিবী আপনার প্রতিভার দাম দেয়নি। আমি তাদের দেখিয়ে দিচ্ছি আপনার প্রতিটি শব্দ কতখানি সত্যি, কতখানি শক্তিশালী। আপনার জলরাক্ষসের প্রতিশোধ কোনো গাঁজাখড়ি গল্প নয়, এটা এক ভবিষ্যৎবাণী। আমি সেই জলরাক্ষসীর হাত, যে আপনার অপমানকারীদের শাস্তি দিচ্ছে। আমি তো আপনাকে এই জলরাক্ষসীর প্রতিশোধের গল্পটা বলতাম এই কালো বিলের আত্মা সেজে, আর সেই গল্পকে বাস্তবে সত্যি করার রূপ আমিই দিতাম। আর আজ এই গল্পের শেষ। কেশবের মৃত্যু দিয়েই আমি আপনার গল্পের শেষ করতে চাই। না না মাধব, না, এ পথ তোর নয়। হিংসা আর মারামারিতে কিচ্ছু নেই। আমি চাই তুই যেখানেই থাকিস
শান্তিতে থাক। আমার লেখার সম্মান পাওয়ার জন্য রক্তের প্রয়োজন নেই। তুই এই হিংসার পথ ছেড়ে দে মাধব, দেখবি তোর মুক্তির পথ আরো সুন্দর হবে। নিজের গুরুর মুখে এই কথা শুনে মাধবের প্রেতাত্মা যেন কেঁপে উঠল। তার হিংস্র মুখ ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তার চোখের আগুন নিভে গিয়ে সেখানে ফুটে উঠল এক গভীর আরতি। সে তার গুরুদেবের দিকে তাকিয়ে মাথা নাড়ল। আপনার কথাই আমার শেষ কথা গুরুদেব, আমি চললাম। সবাই ভালো থাকবেন। এই বলে মাধবের ছায়ামূর্তি ধীরে ধীরে বাতাসের সাথে মিশে গেল। পরের দিন সকালে কৃষ্ণপুর গ্রাম অবশেষে অভিশাপ মুক্ত হল। শান্ত স্নিগ্ধ সকালে অঘোর বাবা কৃষ্ণপুর গ্রাম ছেড়ে তার নিজের পথে পা বাড়ালেন। পিছনে ফেলে গেলেন এক বীভৎস অতীতের স্মৃতি আর এক নতুন ভোরের সূচনা। কালো বিলের জল সেদিন থেকে আবার শান্ত, ঠিক যেমনটা হওয়ার কথা ছিল। শেষ হলো আজকের আত্মাটুন্সের এই গল্পটি। গল্পটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই রকমের গল্প আরও পেতে হলে আরও বেশি বেশি করে কমেন্ট করে জানাও।